আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের ভূমিদস বিজয় হয়েছে। সেই বিজয় শুধু হতবাকই নয়, চিন্তিত বিএনপি। কারণ দলটির ছাত্র সংগঠন ছাত্রদলের ভূমিদস পরাজয় ঘটেছে। হিসেব নিকাশ খুঁজে না পেয়ে দলটির নেতারা খুঁজছেন ছাত্রলীগের সাথে শিবিরের গোপন আঁতাতের গল্প। তবে সেগুলো মুখের কথা। ভেতরের খবর হলো, দলটির শীর্ষ নেতারা ফুঁসছেন, নেতৃত্বের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন কেউ কেউ। বিশেষ করে সামনে আছে আরো কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। ওই সব নির্বাচনের যদি একই ফল হয় তাহলে কি হবে? এর প্রভাব কি সামনের জাতীয় নির্বাচনে পড়বে না? তার আগে অনেকেই খুঁজছেন ডাকসুতে শিবিরের এমন জয় কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের একচ্ছত্র আধিপত্যের প্রমাণ, নাকি আরো অনেক ফ্যাক্টর কাজ করেছে? সংস্কার আর নির্বাচন ইস্যুতে বিএনপি কি সামনের দিনগুলোতে জামাতের হাতে আরো কোণঠাসা হয়ে পড়বে? এদিকে ডাকসুতে কিংস পার্টি এনসিপির ছাত্র সংগঠন বাক্সাসেরও ভয়াবহ বিপর্যয় ঘটেছে। সেটি আবার ভাবিয়ে তুলছে মন্ত্রীপাড়াকে। সব মিলিয়ে রাজনীতির এক জটিল রাজনৈতিক সমীকরণ হাজির করেছে এবারে ডাকসু নির্বাচন। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। প্রায় 6 বছর পর 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হলো ডাকসু নির্বাচন। নির্বাচনে ব্যাপক ভরাডুবি ঘটেছে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের, সাথে ডুবেছে কিংস পার্টি এনসিপি সংগঠন বাক্সাস। উল্টো পিঠে জয় জয়কার শিবিরের। ডাকসুতে 28টি পদে 23টি দিয়ে জিতেছে সংগঠনটির প্রার্থীরা। আবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী 4 জনের মধ্যে অন্তত 2 জন শিবির সমর্থিত ছিলেন বলে আলোচনা রয়েছে। শিবিরের বাইরে ডাকসুতে রাজনৈতিক প্রার্থী হিসেবে কেবল সদস্য পদে জিতেছেন একজন। তিনি হলেন বামপন্থী প্রতিরোধ পর্ষদের হেমা চাকমা। নির্বাচনের আগে ছাত্র শিবিরের এমন ভূমিদস বিজয় আজ করতে পারেনি কেউ। বিশেষ করে বিএনপির কনফিডেন্স ছিল তাদের ছাত্র সংগঠন ছাত্রদল বেশ ভালোভাবে জিতবে। রেজাল্টের পর কেউ কেউ ভোটে অনিয়মের অভিযোগ তুললেও তার প্রমাণ এখনো সুস্পষ্ট নয়। আবার অল্প কয়েকটি অভিযোগ থেকে এত বিশাল ব্যবধানের জয়কে প্রশ্নবিদ্ধ করা সম্ভব কি না সে প্রশ্ন উঠেছে। নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বীরা ভোটের দিন কিছু অনিয়মের অভিযোগ, এমনকি নির্বাচন প্রত্যাখ্যানের ঘোষণা দিলেও পরদিন অনেকেই মেনে নিয়েছেন ফলাফল। তবে শিবিরের এমন নিরঙ্কুশ বিজয়ের কারণ কি, সেই প্রশ্নের মীমাংসা এখনো হয়নি। আবার ছাত্রদল এবং কিংস পার্টির ভরাডুবি নিয়েও চলছে নানামুখী আলোচনা। বামপন্থী প্রার্থীরা প্রচারের মাঠ কাঁপালেও ভোটের ঝুলি কেন প্রায় শূন্য তা নিয়েও চলছে পর্যালোচনা। দর্শক, ডাকসুর শীর্ষ 3 পদে শিবিরের প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে মূলত ছাত্রদলের। এর বাইরে ডাকসুর অন্য পদে ছাত্রদলের প্রার্থীরা তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি। আবার ভিপি সহ প্রধান 3 পদে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে দ্বিগুণ বা 3 গুণ বেশি ভোটে জিতেছে শিবির। অন্য পদগুলোতেও দেখা যাচ্ছে একই চিত্র। আবার জুলাই আন্দোলনের নেতৃত্বের দাবিদার এনসিপির ছাত্র সংগঠনের নেতাদের অবস্থা আরো করুণ। জুলাই আন্দোলনের প্রায় 13 মাস পর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে কোনো পদে জেতা তো দূরের কথা, ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতাও তারা গড়ে তুলতে পারেনি। জাতীয় রাজনীতিতে ক্রমাগত ব্যর্থতার পাল্লা ভারী করে চলা কিংস পার্টির ডাকসুতেও ভয়াবহ বিপর্যয়ে দলটির ভবিষ্যৎ নিয়েই নতুন করে প্রশ্ন উঠেছে। আওয়ামী লীগ সরকার পতনের পর গত বছরের সেপ্টেম্বর মাস থেকে ক্যাম্পাসে প্রকাশ্যে সাংগঠনিক কার্যক্রম শুরু করে ছাত্র শিবির। প্রকাশ্যে আসার 1 বছরের মাথায় ডাকসু নির্বাচনে অংশ নিয়ে বিশাল জয় পেল তারা। প্রশ্ন হলো, ছাত্র শিবিরের ভূমিদস বিজয়ের কারণ কি? নানামুখী আলোচনায় যেসব কারণ উঠে এসেছে তার মধ্যে 1 নম্বর কারণটি হলো বিএনপির ভুল রাজনীতি। বলা ভালো, দখল আর চাঁদাবাজির রাজনীতি। ছাত্রদলের বিপর্যয় নিয়ে অনেকটা একই মন্তব্য দেখা গেছে প্রথম আলোর এক নিবন্ধে। এতে বলা হয়, 5ই আগস্টের পর ছাত্ররা বিএনপিকে ঘিরে দেশের আনাচে কানাচে যা দেখছে তা তাদের উত্তক্ত করতে যথেষ্ট। চাঁদাবাজি, দখলদারি,
চুরিচামারি এগুলোকে প্রতিরোধ করা তো দূরের কথা, এখন এসব চলছে তাদেরই মদদে। ঢাবি ক্যাম্পাসে গেস্টরুম কালচার ছিল আতঙ্ক। অনেকে মনে করেন ক্ষমতায় না থেকেও সারা দেশে বিএনপি নেতাদের দুর্দণ্ড প্রতাপ দেখে ঢাবি শিক্ষার্থীরা মনে করেছে ছাত্রদল নির্বাচিত হলে আবারও সেই একই নির্যাতনই তারা চালাবে। এমনকি গত বছরের 5ই আগস্টের পর থেকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে নির্যাতন চালানোর অভিযোগ বেশি ছাত্রদল ও বাকসাসের বিরুদ্ধে। খোদ বিএনপি নেতারাই মনে করেন এই নির্যাতনে ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগের ভোট ব্যাংক শিবিরের ঘরে জমা হয়েছে। অনেকেই মনে করেন বিএনপি নেতাকর্মীরা সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর ব্যাপক হারে নির্যাতন করেছে। গত 15ই আগস্ট ধানমন্ডি 32 নম্বরে গিয়ে বিএনপির লোকজন মব সন্ত্রাস চালিয়েছে। দর্শক, সে সময় একটি স্লোগানের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, তারেক ভাই কথা দিলাম 32 নম্বর দখলে নিলাম। এমন বাস্তবতায় ছাত্রলীগের ভোটগুলো শিবিরের বাক্সে যাওয়া অমূলক কিছু নয়। এমনকি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিও ওই ঘটনার পর বিএনপির উপর আস্থা হারিয়েছে বলে অনেকে মনে করেন। নিষিদ্ধ হয় এবারের নির্বাচনে ছাত্রলীগকে অংশ নিতে দেওয়া হয়নি, তবে এই সংগঠনের বড় একটি সমর্থক গোষ্ঠী রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আবার পরিসংখ্যানে দেখা যাচ্ছে গত 3টি ডাকসু নির্বাচনের মধ্যে এবারেরটিতে সবচেয়ে বেশি হারে ভোট করেছে। এবার সবচেয়ে বেশি প্রায় 78.36% ভোট করেছে। প্রশ্ন হলো, ছাত্রলীগের মতো বড় একটি ছাত্র সংগঠনকে পুরোপুরি বাইরে রেখে এই নির্বাচনে এত বেশি হারে ভোট কিভাবে পড়ল? এক্ষেত্রে গুরুতর কোনো অনিয়ম না হলে ধরে নিতে হবে নির্বাচনে নিজেদের প্রার্থী না থাকলেও ছাত্রলীগের কর্মী সমর্থকেরা ভোট দিয়েছেন। প্রশ্ন হলো, সেই ভোট কারা পেয়েছেন? নির্বাচনের বহুমুখী সমীকরণ থেকে ছাত্রলীগের ভোটের বড় অংশ ছাত্র শিবিরের পক্ষে গেছে কিনা তা নিয়ে গুঞ্জন রয়েছে। এমনকি দুই নেতা মির্জা আব্বাস ও ডক্টর আসাদুজ্জামান রিপনের মুখ থেকেও এসেছে এমন অভিযোগ। বিএনপিকে চাপে রাখতে আওয়ামী লীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরকে সমর্থন দিয়েছে বলে তারা মনে করেন। দর্শক, একটু খেয়াল করে দেখুন, গত 1 বছর ধরে বিএনপি বলে আসছে আওয়ামী লীগের ভোট নেই, সমর্থন নেই, অথচ ডাকসুতে শিবিরকে জেতাতে ছাত্রলীগের ভোট ব্যাংক ভূমিকা রেখেছে এমন কথা প্রকাশ্যে বলছে বিএনপি নেতারা। তাহলে গত 1 বছরে আওয়ামী লীগের জনপ্রিয়তা কি কমেনি এমন ইঙ্গিতই কি দিলেন বিএনপি নেতারা? দৈনিক মানব জমিনের এক খবরে একই আশঙ্কার কথা প্রকাশ করা হয়েছে। খবরটির শিরোনাম হলো, ডাকসু নির্বাচন আওয়ামী লীগের অট্টহাসি। এই প্রতিবেদনে ছাত্রদলের ভঙ্গুর সাংগঠনিক অবস্থাকেও দায়ী করা হয়। বলা হয়, 5ই আগস্টের পর বিএনপির আচরণে অনেক অভিভাবক বিক্ষুব্ধ। এর প্রতিফলন দেখা গেছে ভোটের বাক্সে। পর্দার আড়ালের রাজনীতির খেলাও এখানে অনেকটাই স্পষ্ট। আরেকটি বড় কারণ হিসেবে দেখা হচ্ছে শিবিরের গুপ্ত রাজনীতিকে। ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে গুপ্ত রাজনীতির অভিযোগ আছে, কিন্তু এই অভিযোগকে তারা সুযোগ হিসেবে কাজে লাগিয়েছে। ছাত্রলীগের মধ্যে ঢুকে তারা রাজনীতি করেছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের অধ্যাপক ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা ডয়েচে ভেলেকে বলেছেন, প্রকাশ্যে বা পরিচয় গোপন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের মতো সংগঠিত আর কোনো ছাত্র সংগঠন নাই। শিবির তার সংগঠন ছাড়াও অন্য সংগঠনে আছে, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনেও আছে। প্রকাশ্য এবং গোপন নেটওয়ার্ক তাদের অনেক বড়, তারা সহজেই সাধারণ ইস্যু তৈরি করতে পারে, ট্যাগিং করতে পারে। ফলে ডাকসুতে যে শিবিরের উত্থান হবে এটা অনুমেয় ছিল। যারা এটা ভাবতে পারেনি তাদের চিন্তার গভীরতার স্বল্পতা ছিল। আরেকটি কারণ হলো শিবির বিরোধী পক্ষগুলোর মধ্যে বিভক্তি। ডাকসু নির্বাচনে ছাত্র আন্দোলনের অংশীজন সবাই আলাদা আলাদাভাবে অংশ নিয়েছে, কিন্তু তারা আলাদা আলাদা প্যানেলে নির্বাচন করেছে। সমমনা দল ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ভোটের বিভাজন বরাবরই দলীয় প্রার্থীদের বিশেষ সুবিধা দেয়। এবারেও তার ব্যতিক্রম ঘটেনি। ইসলামী ছাত্র শিবির সেই সুযোগকে কাজে লাগিয়েছে। ছাত্র দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে ছিল কোন্দল। কেউ কেউ ধারণা করছেন ছাত্রদল এমনকি কিংস পার্টির ভেতরের বড় একটি অংশ শিবিরের পক্ষে কাজ করেছে। তারা প্রকাশ্যে এসব সংগঠনের প্রার্থীর পক্ষে তৎপরতা চালালেও ভোট দিয়েছেন শিবির প্রার্থীদের।
আবার বামেরা কয়েক ভাগে বিভক্ত হয়ে নির্বাচন করেছে। ডাকসু নির্বাচনে শিবিরের এমন জয় নিয়ে দেশের রাজনীতি, গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা। কারণ এরপরে আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ বা জাকসু নির্বাচন। জাকসুতেও কি শিবিরের দাপটে ভেসে যাবে অন্য সব সংগঠন, নাকি সেখানে দেখা যাবে আরেক সমীকরণ? এরপর আরো কিছু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন আছে। সবশেষ যদি ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হয়, তাহলে সেই নির্বাচনে কি এই ছাত্র সংসদ নির্বাচনের ফল কোনো প্রভাব রাখবে? বিশ্লেষকেরা বলছেন, এই নির্বাচন শুধু ক্যাম্পাস রাজনীতির সীমায় আটকে থাকবে না, বরং তা আগামী জাতীয় সংসদ নির্বাচনের ভোটারদের মানসিকতা ও রাজনৈতিক সমীকরণেও বড় প্রভাব ফেলতে পারে। আবার অনেকে মনে করেন জাতীয় সংসদ নির্বাচন অনেক বড় বিষয় কিংবা ভিন্ন ব্যাপার। খবর হলো, ডাকসুতে একটিও পদ না পেয়ে চিন্তিত ঢাকা থেকে লন্ডন পর্যন্ত বিএনপির সবাই। দলে দেখা দিয়েছে অস্বস্তি, বিশেষ করে সংস্কার আর নির্বাচন নিয়ে আরো চাপে পড়বে দলটি। দলের ভিতরে ফিসফাস শুরু হয়েছে। এরই মধ্যে নেতৃত্বের ভুল সিদ্ধান্তকেও অনেকে দোষারোপ করেছেন। দলটির মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে কোণঠাসা করা হয়েছে গত কমাসে। বাইরের পক্ষগুলো আক্রমণ করলেও নেতাদের পক্ষ না নিয়ে উল্টো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। দলের একটি অংশ বলছে, সামনে আরো খারাপ পরিণতির আশঙ্কা আছে। সামনের কয়েকটি ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল হারলে আরো চাপে পড়বে দল। আজকে যেটা আমাদের যে টকশো যে দুটো হলো, দুটোই কিন্তু নেপালকে নিয়ে এবং বাংলাদেশকে নিয়ে। যে বাংলাদেশের রেপ্লিকা কি নেপালে হলো, দুটো একই রকমের ঘটনা। আপনি হিসেব করে দেখুন। আমি গতকালকে সকালবেলা যে ভিডিওটা করেছিলাম সেখানে আমি বলেছিলাম বাংলাদেশের মতো করে নেপালে এই জিনিসটা হলো। এই যে জেনজি বলে যে মানে চেঁচানো হচ্ছে, জেনজিটা কি? জেনজি কিছু না, আসলে একটা নাম দেওয়া হয়েছে। বা বাংলাদেশে যেমন মানে আন্দোলনটা, ছাত্রদের আন্দোলনটা হাইজ্যাক হয়ে গেছিল, এখানে নেপালে যেটা হয়েছে, নেপালের ভেতরে ক্ষোভ ছিল, মানুষের ক্ষোভ ছিল, সেই ক্ষোভটাকে হাইজ্যাক করে নিল। এবার ঘটনাটা করছে কি? ঘটনাটা করছে হচ্ছে সম্পূর্ণ সিআইএ এবং সিআইএ এর মাথা যারা আমেরিকা। এখন আমেরিকার ব্যাপারটা কি? আমেরিকা চাইছে যে ভারতবর্ষ 140 কোটির দেশ, চীন 140 কোটির দেশ, এখানে রেজিম চেঞ্জ করা খুব মুশকিল। ফলে এমন একটা কিছু করো যাতে এই দেশটা মানে ভারতবর্ষ যাতে উন্নতিরা করতে পারে। এই যে ভারতবর্ষের উন্নতির ব্যাপারটা না সবার একটু চোখ কটকটাচ্ছে। তারপর বাংলাদেশের ওপরে যদি একটা কোনো একটা অ্যাকশন নিতে চায়, সেক্ষেত্রে যেন 10 বার চিন্তা ভাবনা করে। কারণ অর্ধেক সৈন্য যদি ওখানে আটকে যায় এবং নিজের ঘর যদি বাঁচাতে লোক ব্যস্ত থাকে, তাহলে পরে অন্যের ঘরের আগুন নেভাবে কি করে? ফলে এই সমস্ত হিসেব টিসেব করে এখন বাংলাদেশের মতো নেপালেও একটা রেজিম চেঞ্জ হয়ে গেল। আপনি বলুন, এই যে যাদের হাতে আন্দোলনটা, যে ক্ষোভটা যাদের ছিল, যারা প্রথমে রাস্তায় নেমে ইট পাটকেল ছুঁড়েছে, তারা কিন্তু শেষের দিকে ছিল না। শেষের দিকে কিন্তু কিছু অন্য লোক এসে উপস্থিত হয় এবং তারা টার্গেট করে নিয়েছিল যে সুপ্রিম কোর্ট জ্বালাও, পার্লামেন্ট জ্বালিয়ে দাও। আপনারা বলুন, কোন প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্পদয়াল প্রচন্ড তার মানে তার মিসেসকে জ্যান্ত জ্বালিয়ে পুড়িয়ে দিল? এটা নেপালের মানুষ কিন্তু শান্তিপ্রিয় মানুষ। আমরা যারা আজকে আলোচনায় ছিলাম তারা কিন্তু সবাই একমত। নেপালের থেকেও কোন সাংবাদিক ছিলেন দু একটা, তারাও এই একই মত যে এখানে একটা নিঃশব্দে রেজিম চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এই রেজিম চেঞ্জের পেছনে সিআই এর একটা বড় খেলা। এদিকে পাকিস্তান দিয়ে ভারতকে ব্যস্ত রাখো, ওদিকে বাংলাদেশকে দিয়ে ব্যস্ত রাখো, এদিকে মায়ানমারের দিয়ে ব্যস্ত রাখো, ইন্দোনেশিয়াকে দিয়ে ব্যস্ত রাখো, ভুটানের দিয়ে ব্যস্ত রাখো। সব দিক দিয়ে ভারতকে ঘিরে ধরো চারদিকে। ভুটান কোন রকমে ম্যানেজ হয়েছে, শ্রীলঙ্কা ম্যানেজ হয়ে গিয়েছে, বাকি ছিল হচ্ছে নেপাল।
এই নেপালের যে পুষ্প আমাদের কেপি শর্মা ওলি, কেপি শর্মা ওলির পেছনে এত রাগ কেন? কেপি শর্মা, আপনাদের মনে আছে যখন এই যে 2020 সালে 2021 এই সময়টাতে একেবারে চায়নার একজন রাষ্ট্রদূত তিনি ওইখানে নেপালে উপস্থিত ছিলেন, তিনি নেপালে ছিলেন। এখন তার মানে হানি ট্র্যাপে, বলা যায় হানি ট্র্যাপ, মানে ওলি, কেপি শর্মা ওলি হানি ট্র্যাপ হয়েছিলেন এবং মানে চায়না যা পেরেছে নেপালকে দিয়ে তাই করিয়ে নিয়েছে। আপনারা শুনলে বিশ্বাস করতে পারবেন না, একজন নেপালের একজন সাংবাদিক আজকে টিভিতে আমায় বলছিলেন যে আপনি ভাবতে পারবেন না, নেপালের 5টা গ্রাম চায়না দখল করে নিয়েছে এবং ব্যারিকেড করে দিয়েছে। 5টা গ্রাম, মানে এক একটা গ্রাম মোটামুটি আপনার স্কোয়ার কিলোমিটার হিসেব যদি মানে উনি যেটা বলছেন যদি করেন তাহলে 15 থেকে 20 স্কোয়ার কিলোমিটার। তাহলে 5টা গ্রামের হিসেব করুন, এর মধ্যে কোনোটা আবার বড়ও আছে, কোনোটা আবার ছোটও আছে। তাহলে 5টা গ্রামের ভূমি কতটা হয়। কিন্তু আমাদের কেপি শর্মা ওলি সব জেনেও কিন্তু চুপচাপ বসেছিলেন। এই যে ভেতরে ভেতরে চায়নার কোলে গিয়ে কেপি শর্মা ওলি বসে পড়েছেন এবং তিনি তো প্রচন্ড ভারত বিদ্বেষী ছিলেন। এই যে কোলে বসে পড়া, সেটা কিন্তু সিআইএ একেবারেই ভালো চোখে দেখেনি। তারা এক ঢিলে 2 পাখি মারলো। এক করলো কি, ভারতবর্ষের একটা সীমান্ত রাষ্ট্রকে একটুখানি উস্কে দাও, মানে কাজ মানে ভেতরে অশান্তি লাগিয়ে দাও, তাহলে পরে ভারতবর্ষ অশান্ত হয়ে যাবে। আর 2 হচ্ছে বাংলাদেশের ব্যাপারে সিদ্ধান্ত নিতে গেলে এবার আগে ঘর সামলাবে না আগে মানে করবে, মানে অন্য দেশের ওপরে নজর রাখবে। এখন আমি আজকে টিভিতে বললাম, ন্যাশনাল টেলিভিশনে বললেন যে আই সিনসিয়ারলি আর্জ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া seal all the 5 borders, all the 5 borders, बिल्कुल यार टाइट कर दो, एक मक्खी ना इधर आ पाए। पाकिस्तान, बांग्लादेश, म्यांमार, भूटान एंड नेपाल সব বন্ধ করে দাও। এখন দেশের মধ্যে আমাদের এখানে মুশকিলটা কি হয়েছে, আমাদের এখানে যুব সমাজকে ভুল বোঝানো খুব মুশকিল। আমাদের যুব সমাজকে ভুল বোঝাতে পারবে না। আর আমাদের দেশের লোক এত দেশপ্রেমী এবং তারা নরেন্দ্র মোদীকে এত ভালোবাসেন, ফলে এইখানে একটুখানি আপনার রেজিম চেঞ্জ করতে গিয়ে অসুবিধায় পড়েছে। তার মানে চেষ্টা করছে না তা নয়। এই যে উপরাষ্ট্রপতি নির্বাচনে কিন্তু বিজেপিকে কাত করার চেষ্টা করেছিল, কিন্তু শেষ মুহূর্তে ফলটা হয়ে গেছে উল্টো। বিজেপির যা সাংসদ সংখ্যা রাজ্যসভা এবং লোকসভা মিলিয়ে, সেখানে মানে আমাদের যে বিরোধী যারা আছে তারা সেখানে পাত্তাই পায়নি। ফলে চেষ্টা যেটা করেছিল সেটা মাঠে মারা গেছে। ফলে আমাদের এখানে যে কেউ থেমে থাকবে তা কিন্তু নয়। অ্যান্ড আই অলসো আর্জ টু আওয়ার সেন্ট্রাল গভর্নমেন্ট টু ইমিডিয়েট অ্যাক্টিভেট অল দ্য সেন্ট্রাল এজেন্সি। তারা যেন তীক্ষ্ণ নজর রাখে দেশের মধ্যে কি হচ্ছে না হচ্ছে, কোথায় কোথায় গন্ডগোল হচ্ছে, সবকো একসাথ পাকড়ো। দেশের ভেতরে কিন্তু অশান্তি একটা পাকানোর চেষ্টা হচ্ছে, যেটা আমেরিকা মানে ডোনাল্ড ট্রাম্পের তো এখন তো আর মানে এই নোবেল টোবেল আর সব শিখে উঠে গেছে। তা নোবেলই আমি যদি না পাই তাহলে আমি ডিপ স্টেটের অংশ হয়ে সারা পৃথিবীকে আমি জ্বালিয়ে পুড়িয়ে দেব। রাশিয়াকে ওদিকে ব্যস্ত করে রেখে দিয়েছে ইউক্রেনকে দিয়ে, ভারতকে ব্যস্ত করে রেখে দিয়েছে বাংলাদেশ এবং পাকিস্তান দিয়ে, তার সঙ্গে এখন জুটিয়ে দিল হচ্ছে ভুটান এবং শ্রীলঙ্কাকে ঠান্ডা করার পরেও লাগিয়ে দিল নেপালে। তার মানে কি ওদিকে মায়ানমারে আবার চলছে। তাহলে এই সমস্ত দেশগুলোতে সমস্ত আমাদের একেবারে কড়া নিরাপত্তা বলয় তৈরি করে ফেলতে হবে, যাতে মাছিও না গলতে পারে। এখন অনেকেই ভাবছেন
যে এর পরে কি ভারত? দেখুন, ভারত কিন্তু চেষ্টা করছে, ভারতকে রেজিম চেঞ্জের চেষ্টা সেই 2016 সাল থেকে করে যাচ্ছে, কিন্তু কোনো মতেই পারছে না। ভারতের দেশবাসী কিন্তু আমেরিকার চালে ভুলবে না, এবং তারা ওই রকম পয়সা করিয়ে নিয়ে, আমাদের দেশের নেতারা পয়সা করিয়ে নিয়ে এই সমস্ত কাজ করবে না। হ্যাঁ, কিছু নেতা আছে, অবশ্যই আছেন, নইলে পরে উপরাষ্ট্রপতি নির্বাচনে এরকম ভাবে খেলা হয় না। মানে ঘোড়া কেনা বেচা, যাকে বলে ঘোড়া কেনা বেচা হয়েছে। সে টাকাটা কে দিয়েছে? সেই টাকাটা কিন্তু দিয়েছে ডিপ স্টেট। ফলে আমরা যে একেবারে ধোয়া তুলসী পাতা, আমাদের নেতা যে একেবারে নেতারা একেবারে ধোয়া তুলসী পাতা, তা কিন্তু নয়। কিন্তু আমরা সতর্ক আছি, প্রত্যেকটা ভারতবাসী সতর্ক আছে, এবং যে কোনো ধরনের এই ধরনের রেজিম চেঞ্জের যদি অপারেশন করার চেষ্টা করা হয়, তাহলে কিন্তু ভারতের মানুষ তার বিরোধিতা করবে এবং ভুল পথে পা দেবে না। ভারতের চেষ্টা কিন্তু অব্যাহত আছে, এবং ভারতে পারলে ভারতে করে দেখিয়ে দিতে পারে, কিন্তু ভারতবাসীর জন্য, তাদের দেশপ্রেমের জন্য করতে পারছে না। এটা হচ্ছে মূল কথা। কিন্তু এই ঘটনার মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে সিআইএ দক্ষিণ পূর্ব এশিয়াতে কতটা অ্যাক্টিভ। পুরো চাইছে দক্ষিণ পূর্ব এশিয়াটাকে একেবারে অশান্ত করে ছেড়ে দাও, যাতে মানে কেউ না শান্তিতে থাকতে পারে। না চীন শান্তিতে থাকবে, না রাশিয়া শান্তিতে থাকবে, না ইরান শান্তিতে থাকবে, না ভারত শান্তিতে থাকবে। কাউকে শান্তিতে থাকতে দেব না। আমি রেজিম চেঞ্জ অপারেশন যেমন চালিয়ে যাব, ইন্দোনেশিয়ায় যেমন করে দিয়েছি, নেপালে করে দিয়েছি, বাংলাদেশে করে দিয়েছি, এবারে এখানে আমি ভারতবর্ষে আমি একটা করার চেষ্টা করবো। নইলে পরে ভারতবর্ষকে চারদিক দিয়ে অশান্ত করে, মানে রিং অফ ফায়ার যাকে বলে, ভারতবর্ষের চারদিকে রিং অফ ফায়ার, যদি বাংলা মানে ইংরেজিতে বলতে যাই, প্লেন ইংরেজিতে, তাহলে এখন এই চেষ্টাটা চলছে। বাইরে সমস্ত অনেক নাটক ফাটক চলবে, এ ওর প্রশংসা করছে, ওর প্রশংসা করছে, কূটনৈতিক লেভেলে এগুলো হয়, কিন্তু আসল শত্রু হচ্ছে ভারতবর্ষের, আসল শত্রু হচ্ছে আমেরিকা এবং সিআইএ। আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।